অর্ণব দাস, বয়স 25, ঢাকার একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। শহরের ব্যস্ত জীবনে সে প্রায় ভুলেই গিয়েছিল তার গ্রামের কথা। কিন্তু কিছু জিনিস মানুষ যতই চেষ্টা করুক ভুলতে পারে না। অতীতের কিছু ক্ষত আছে যেগুলো সময়ের সাথে শুকায় না, বরং ভেতরে ভেতরে পচতে থাকে। অর্ণব কম্পিউটারে কোড লিখছে, অফিসের এসি গুনগুন করছে। হঠাৎ ফোন বাজল। স্ক্রিনে মা লেখা। মায়ের ফোন। অর্ণবের বুকটা চেপে ধরল। মা সাধারণত এই সময়ে ফোন করে না। অর্ণব সামান্য কাপা হাতে ফোনটা ধরল। হ্যালো মা। অর্ণব, তোর বাবা খুব অসুস্থ, একবার বাড়িতে আয় বাবা। কি হয়েছে বাবার? ডাক্তার দেখিয়েছো? দেখিয়েছি, কিন্তু তুই একবার আয়। তোর বাবা তোকে দেখতে চাইছে, সব সময় শুধু তোর নাম ধরেই ডাকে। অর্ণবের মনে হলো বুকের মধ্যে কেউ পাথর চাপা দিয়েছে। সে শেষ কবে গ্রামে গেছে? 2 বছর, 3 বছর, মনে নেই। আসলে মনে আছে সে ইচ্ছে করেই যায়নি, কারণ মধুগ্রামে তার একটা অতীত আছে যেটা সে ভুলতে চায়। রিমার স্মৃতি, সেই কালো পুকুরের স্মৃতি, সেই রাতের স্মৃতি। সেই রাতে সে কাপুরুষ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার সবচেয়ে কাছের মানুষটাকে ডুবে যেতে। আচ্ছা মা, কাল আসছি। মধুগ্রাম 3 বছর পর। অর্ণব জানতো না এই ফোনটাই তার জীবন বদলে দেবে। সে জানতো না মধুগ্রামে শুধু তার মা বাবা অপেক্ষা করছে না, আরো কেউ অপেক্ষা করছে কালো পুকুরের ঠান্ডা পানিতে দাঁড়িয়ে 3 বছর ধরে। পরদিন সকালে বাস ধরল অর্ণব। ঢাকা থেকে প্রায় 6 ঘন্টার পথ। জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। শহর ছাড়িয়ে মাঠ এলো, নদী এলো, সবুজ গ্রাম এলো। বিকেলের দিকে এসে পাকা রাস্তার শেষ প্রান্তে এসে নামলো। সেখান থেকেই অটোরিকশায় যেতে হয় মধুপুর গ্রামে। অর্ণব আর দেরি না করে একটি অটোরিকশায় উঠে পড়ল। অটো চলছে কাঁচা রাস্তা দিয়ে, দুপাশে ধান ক্ষেত, বাঁশঝাড়, পুরনো মন্দির। অর্ণব চারদিকে তাকাচ্ছে। গ্রামে ঢুকতেই অর্ণবের বুকটা চেপে ধরল। সবকিছু আগের মতোই আছে, মাটির রাস্তা, বাঁশঝাড়, পুরনো মন্দির। কিন্তু একটা জিনিস দেখে তার শ্বাস একটু থমকে গেল। অটো একটা বাঁক ঘুরতেই দূর থেকে দেখা গেল সেই কালো পুকুর, বিশাল, স্থির, কালচে পানি। পুকুরের চারপাশে পুরনো গাছ যেন পাহারা দিচ্ছে। কালো পুকুর গ্রামের একদম পশ্চিম দিকে। গ্রামের লোকেরা বলে এই পুকুরের তলা নাকি কেউ কখনো খুঁজে পায়নি। অনেকে ডুবে মরেছে এখানে, কিন্তু সব লাশ ভেসে ওঠেনি। পুকুরটা যেন জীবন্ত, যেন সে নিঃশ্বাস নেয়, যেন সে অপেক্ষা করে। না 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 না, ওদিকে তাকাবো না, ওদিকে তাকাবো না। কিন্তু কালো পুকুর যেন তাকিয়েছিল তার দিকে, তার অপেক্ষায়। অবশেষে অর্ণব এসে পৌঁছালো তার বাড়িতে। রিক্সা থেকে নেমে সোজা ঘরের দিকে রওনা হলো। অর্ণব বাড়ি পৌঁছে মাকে দেখল। মা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, চুলে আগের চেয়ে বেশি সাদা। বাবা শুয়ে আছে খাটে, জ্বর, কাশি, শরীর ভেঙে পড়েছে। যে মানুষটা এক সময় গ্রামের সবচেয়ে বলিষ্ঠ মানুষ ছিল, সে এখন খাটের ওপর শুকনো পাতার মতো। অর্ণব, তুই এসেছিস? দেখ তোর বাবা কেমন অসুস্থ হয়ে আছে। হ্যাঁ, দেখেছি। বাবা, আমি এসেছি বাবা। বাবা চোখ খুলল, ঘোলা চোখ। কিন্তু অর্ণবকে দেখে আলো জ্বলে উঠল সেই চোখে। তারপর সেই আলোর জায়গায় এলো একটা অদ্ভুত ভয়, যেমন ছোট বাচ্চারা অন্ধকারে ভয় পায়। অর্ণব, তুই এতদিন আসিসনি কেন বাপ? ব্যস্ত ছিলাম বাবা, সরি। বাবা অর্ণবের হাত শক্ত করে ধরল। তার আঙুলে অদ্ভুত জোর, যেমন জোর মানুষ ভয় পেলে পায়,
তারপর অর্ণবকে কাছে টানল, মুখ কানের কাছে নিয়ে এলো, ফিস ফিস করতে শুরু করলো, যেন পাশের ঘরে কেউ শুনে ফেলবে, যেন দেয়ালেরও কান আছে। ওই বাড়িতে কিছু একটা আছে বাবা, ওই বাড়িতে কিছু একটা আছে। রাতে রাতে কেউ হাঁটে। কি বলছো বাবা? কে হাঁটে? জানি না, কিন্তু পায়ের শব্দ হয়, ভেজা পায়ের শব্দ, সিঁড়িতে, দোতলায় আর জানলায়। ভেজা চুলের কেউ দাঁড়িয়ে থাকে। বাবার কথা শুনে অর্ণবের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, কিন্তু সে নিজেকে সামলালো, ভাবলো জ্বরের ঘোরে মানুষ এমন অনেক কিছুই দেখে, অনেক কিছুই বলে। বাবা, তোমার জ্বর বেশি, তাই এসব মনে হচ্ছে। ঘুমাও, আমি আছি। জ্বর না অন্য বা আমি জানি কে আসে, সে আসে, তোর জন্য আসে। এই কথা বলতেই বাবার চোখ বন্ধ হয়ে গেল। অর্ণব বুঝতে পারল বাবা কার কথা বলছে। তার বুকের মধ্যে একটা নাম বারবার ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে সেই নাম মুখে আনতে চাইছিল না। তোর বাবা রোজ এমন বলে, আমি অনেক ভয় পাই রে অর্ণব। চিন্তা করো না মা, বাবা জ্বরের প্রকোপে হয়তো এমনটা বলছে। তুমি বাবার কাছে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে নেই, অনেক ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যা। অর্ণব নিজের মাকে সান্ত্বনা দিলেও তার নিজের গলা শুকিয়ে আসছিল। সে বাবার ঘর থেকে বের হয়ে দোতলার নিজের পুরনো ঘরের দিকে তাকালো। সিঁড়িটা অন্ধকার, ওপরে তার ঘর, ছোটবেলার সেই ঘর। জানালা দিয়ে বাইরে তাকালে দূরে কালো পুকুর দেখা যায়। অর্ণব সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। প্রতিটা ধাপে মনে হলো কেউ যেন ওপর থেকে তাকিয়ে আছে। রাতের খাওয়া শেষে অর্ণব তার পুরনো ঘরে শুতে গেল। ঘরটা ঠিক আগের মতোই, দেয়ালে ছোটবেলার আঁকা ছবি, ধুলো জমা বইয়ের তাক, পুরনো টেবিল। সময় যেন এই ঘরে থমকে আছে। জানালার পর্দা টেনে দিয়ে সে শুয়ে পড়ল। বাইরে ঝিঝি পোকার একটানা গান, মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক। ধীরে ধীরে চোখ বন্ধ হলো। ঘরটা অন্ধকার, শুধু জানালার পর্দার ফাঁক দিয়ে চাঁদের একটু আলো আসছে। ঘড়িতে রাত 2। অর্ণবের হঠাৎ ঘুম ভাঙল। কেন ভাঙল সে নিজেও জানে না। কোনো শব্দ না, কোনো স্বপ্ন না, কিন্তু একটা অনুভূতি, তীব্র, আদিম, প্রবৃত্তিগত অনুভূতি। কেউ তাকে দেখছে। ঠিক যেমন অন্ধকার জঙ্গলে শিকারী পশু লুকিয়ে থাকলে গায়ের লোম যেমন খাড়া হয়ে যায়, তেমন অর্ণব উঠে বসল, চারদিকে তাকালো। কি হলো? কে আছে? ঘর খালি, কিন্তু তার মধ্যে থেকে সেই অনুভূতি যাচ্ছে না। হঠাৎ তার চোখ জানালার দিকে গেল। পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে, আর সেই আলোতে জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। দোতলার জানালা, মাটি থেকে 15 ফুট ওপরে। বাইরে কোনো ব্যালকনি নেই, কোনো ছাদ নেই, দাঁড়ানোর কোনো জায়গা নেই, কিন্তু কেউ দাঁড়িয়ে আছে। একটা অবয়ব, অন্ধকারে ঠিক স্পষ্ট না, কিন্তু লম্বা চুল দেখা যাচ্ছে, ভেজা চুল, পানি ঝরছে চুল থেকে। অর্ণব হিমশীতল হয়ে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগলো। কে কে? কোনো উত্তর নেই। অবয়বটা শুধু দাঁড়িয়ে আছে, নড়ছে না, তাকিয়ে আছে। যদিও মুখ দেখা যাচ্ছে না, অর্ণব জানে সে তাকিয়ে আছে তার দিকে। অর্ণব ভয়ে চোখ বন্ধ করল। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর চোখ খুলল। কেউ নেই। জানালার বাইরে শুধু অন্ধকার আকাশ, আর দূরে গাছের সিলুয়েট। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন দেখেছি, শুধু স্বপ্ন। অর্ণব নিজেকে যতই সান্ত্বনা দিক না কেন, সেই রাতে আর অর্ণব দু চোখের পাতা এক করতে পারল না। সে সারা রাত জেগে বসে রইল, ভোরের আলো না আসা পর্যন্ত। সকালে অর্ণব বেরোলো একটু হাঁটতে।
রাতের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করছে। রোদ উঠেছে, পাখি ডাকছে, দিনের আলোতে রাতের ভয় তার কাছে এখন বোকামি মনে হচ্ছিল। এরপর অর্ণব গ্রামের পুরনো চায়ের দোকানে গিয়ে বসে চা খাচ্ছিল। এমন সময় অর্ণব দাস। সুমন অর্ণবের ছোটবেলার বন্ধু, তারা একসাথে স্কুলে যেত। সুমন, তুই? কতদিন পর দেখছি তোকে। দুজনে বসলো। কতদিন ভাই? তুই তো একদম উদা হয়ে গেছিলি, ফোনও করিসনি কোনোদিন। হ্যাঁ, ঢাকায় চাকরি, ব্যস্ত ছিলাম। তুই কেমন আছিস? আছি, দোকান দিয়েছি, বিয়ে হয়ে গেছে, একটা ছেলে হয়েছে। তুই? চাকরি করছি, বাবা অসুস্থ তাই এসেছি। চা এলো, কথা হচ্ছে গ্রামের খবরাখবর, পুরনো দিনের কথা, আরো কত কি। কিন্তু কথা বলতে বলতে সুমনের মুখটা আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। অর্ণব, তোকে একটা কথা বলবো। বল। তোর রিমার কথা মনে আছে তো? অর্ণবের হাত থেমে গেল, চায়ের কাপ অর্ধেক তোলা অবস্থায়। রিমা, সেই নামটা শুনে তার ভেতরে কিছু একটা মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, মনে আছে। রিমার মা গত মাসে মারা গেছে। কি? কিভাবে? পুকুরে, কালো পুকুরে ডুবে মরেছে, ঠিক ওই রিমার মতোই। অর্ণবের গায়ে কাটা দিল। শির দ্বারায় বারবার ঠান্ডা একটা স্রোত নেমে গেল। কালো পুকুর, রিমা, ডুবে মরা। 3 বছর আগের স্মৃতি তীব্রভাবে ফিরে এলো। রাতের অন্ধকার পানি, রিমার চিৎকার, তার নিজের জমে যাওয়া পা। কালো পুকুরে? কিন্তু কিভাবে? কল্পনা কাকিমা তো ভালো সাঁতার জানতো। শোন, শুধু কল্পনা কাকিমা না, গত 1 বছরে 3 জন মরেছে ওই পুকুরে। 3 জনই রাতে, আর রিমাকে চিনতো 3 জনই। 3 জন? কারা? প্রদীপ 1 বছর আগে, নীলা 8 মাস আগে, রাহুল 5 মাস আগে, আর কল্পনা কাকিমা গত মাসে। 4 জন। অর্ণব, 4 জন। সেই রাতে পুকুর পাড়ে প্রদীপ, নীলা, রাহুল, তারা সবাই একসঙ্গেই ছিল। তারাই রিমাকে উত্তেজিত করেছিল, ভীতু বলেছিল, হাসি ঠাট্টা করেছিল। আর এখন একে একে সবাই মৃত, সবাই এখন পুকুরে। গ্রামের লোকে বলে রিমা ফিরে এসেছে কালো পুকুর থেকে। সে একে একে নিয়ে যাচ্ছে তাদের সবাইকে যারা সেই রাতে ছিল। সেই রাত? হ্যাঁ, সেই শ্রাবণের রাত। আমরা 6 জন ছিলাম পুকুর পাড়ে। রিমা, প্রদীপ, নীলা, রাহুল, তুই আর আমি। এখন রিমা সহ 4 জন মৃত, বাকি আছি আমি আর তুই। দুজনের মধ্যে ভারী নিস্তব্ধতা নেমে এলো। চায়ের দোকানের পাখাটা ঘুরছে কিরিক কিরিক শব্দে। দোকানদার দূরে বসে রেডিও শুনছে, কিন্তু অর্ণব আর সুমনের কানে কিচ্ছুটি পৌঁছায় না, শুধু নিজেদের হৃৎপিণ্ডের ধুকপুকানি। এখন এখন তাহলে আমরা কি করব? গ্রামে একজন আছে, বুড়ো কালীচরণ। সে নাকি এইসব ব্যাপারে জানে, তার কাছে যাওয়া যায়, বুঝলি? সুমনের কথায় অর্ণবের মাথায় স্মৃতি ফিরে এলো। সে চোখ বন্ধ করল। 3 বছর আগের সেই রাত, যেটা সে ভুলতে চেয়েও ভুলতে পারেনি। আরে চল না, পুকুর পাড়ে বসে ভূতের গল্প বলি, মেলা তো শেষ। ভূতের গল্প? বাচ্চাদের মতো? আরে এখনো কি সেই দিন আছে যে বাচ্চাদের মতো বসে ভূতের গল্প শুনবো? আরে চল না, মজা হবে। অর্ণব, তুই যাবি? হ্যাঁ, যদি তুই চাস তাহলে আমার কোনো আপত্তি নেই। 6 জন পুকুর পাড়ে বসলো। চারদিকে অন্ধকার, পুকুরের কালো পানিতে আকাশের মেঘের ছায়া। ঝিঝি পোকা ডাকছে। একটা অদ্ভুত পরিবেশ, রোমাঞ্চকর কিন্তু একটু ভয়ঙ্কর। রাহুল ভূতের গল্প বলছে, সবাই শুনছে। শোনো, ওই পুকুরে নাকি একটা মেয়ের আত্মা আছে। 100 বছর আগে এক মেয়ে এখানে ডুবে মরেছিল। তারপর থেকে যে এই রাতে পুকুরে নামে সে আর ফেরে না। যত বাজে কথা, ভূত টুত কিছু নেই। কে নামবে আমার সাথে? আমি এখন এই পুকুরে নামবো? থাক না, এত রাতে পুকুরে নামা ঠিক নয়।
ভয় পাচ্ছিস? দেখ আমি নামছি। প্রদীপ খুব সাহস নিয়ে সোজা পুকুরে গিয়ে নামলো। তারপর সাঁতার কাটতে কাটতে মাঝখানে গেল, হাত নাড়লো। দেখলি কিচ্ছু হয়নি। ভূত টুত সব বাজে কথা, গ্রামের লোকেরা অযথা মিথ্যে কথা বলে। রিমা, তোর সাহস আছে, তুই পারবি। আমি যাব না, রাতে পুকুরে নামা একদম উচিত নয়। ভিতু, তুই তো অর্ণবের সামনে হিরো হতে চাস, তাই না? দেখা যাক কতটুকু সাহস আছে তোর। নীলা হেসে উঠল। প্রদীপও পানি থেকে হাসল। এমনকি সুমনও মুচকি হাসল। সবাই রিমাকে খোঁচা দিচ্ছে। আর অর্ণব চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। রিমার পক্ষে একটা কথাও বলছে না। এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। সে চুপ ছিল। ঠিক আছে, আমি যাব। রিমা, থামো। তুই চুপ কর, তুইও তো ওদের মতোই। রিমা অর্ণবের ওপর রেগে সোজা পানিতে নেমে গেল। পানিতে নেমে সাঁতার কাটতে লাগলো। রিমা অন্ধকার পানির মধ্যে এগিয়ে যাচ্ছে, মাঝখানের দিকে। সবাই পারে দাঁড়িয়ে দেখছে। পুকুরের মাঝখানে গিয়ে রিমা হঠাৎ থেমে গেল। কি হলো রিমা? কেউ কেউ আমার পা ধরে টানছে। আমার পা ধরে টানছে। মজা করছিস? নাটক বন্ধ কর। একটু শ্যাওলায় পা জড়িয়ে গেছে, এই আর কি। না 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 না, সত্যি কেউ ধরেছে। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। রিমা ডুবে যেতে লাগলো। তার হাত পানির ওপরে উঠছে, আকুল ভাবে কিছু ধরতে চাইছে, কিন্তু কিচ্ছু নেই, শুধু কালো পানি আর অন্ধকার আকাশ। তার চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, পানির গার্গল শব্দে মিশে যাচ্ছে। অর্ণব উঠে দাঁড়ালো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ভয়ে তার পুরো শরীর অবশ। সে দেখতে পাচ্ছে রিমা ডুবে যাচ্ছে, শুনতে পাচ্ছে তার চিৎকার, কিন্তু নড়তে পারছে না। প্রদীপ ঝাঁপ দিল রিমাকে বাঁচাতে, কিন্তু অন্ধকার পানিতে রিমাকে খুঁজে পেল না। কিছুক্ষণ পর প্রদীপ হতাশ হয়ে উঠে আসলো। পাচ্ছি না, কোথাও নেই রিমা। রিমা, 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 রিমা। কিন্তু রিমা তার উত্তর দিল না। পুকুরের কালো পানি তাকে গিলে নিল নিঃশব্দে, চিরকালের জন্য। সেই রাতে অর্ণব দাঁড়িয়েছিল পাথরের মূর্তির মতো, যখন তার সবচেয়ে কাছের মানুষটা মৃত্যুর কাছে হেরে যাচ্ছিল। কি হলো? এমন ভাবে কি ভাবছিস? যাবি না? হ্যাঁ হ্যাঁ, চলো। কালীচরণ থাকে গ্রামের একদম দক্ষিণে, বাঁশবনের ধারে একটা ছোট্ট মাটির ঘরে। বয়স ৮০-র ওপর, শুকনো শরীর, পাকা দাড়ি, ধারালো চোখ। গ্রামের মানুষ তাকে ওঝা বলে, তান্ত্রিক বলে, কেউ আবার পাগলও বলে। কিন্তু সবাই তাকে সমীহ করে, কারণ কালীচরণ এই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ এবং সে এমন অনেক কিছু জানে যা বইতে লেখা নেই। অর্ণব আর সুমন কুটিরের সামনে এসে দাঁড়ালো। কালীচরণ বাইরে চাটায় বসে তামাক সেবন করছে। তাদের দেখে চোখ তুলল, যেন তাদের আসার কথা আগে থেকেই জানতো। বসো। দুজনে বসল। অর্ণব সব বলল, রিমার মৃত্যু থেকে শুরু করে প্রদীপ, নীলা, রাহুল, কল্পনা, কাকিমা, সবার মৃত্যু। গতরাতে জানালায় দেখা অবয়ব। কালীচরণ পুরোটা চুপ করে শুনল, একটাও প্রশ্ন করল না। তার মুখে কোনো অবাক ভাব নেই, যেন সে এসব আগে থেকেই জানত। শুধু শুনতে শুনতে মাঝে মাঝে মাথা নাড়ল, যেমন কেউ একটা পুরনো গল্পের পরিচিত অধ্যায় শুনে মাথা নাড়ে। কালীচরণ তামাকটা নামিয়ে রাখল। তার বুড়ো চোখে একটা গভীরতা। তোমরা জানো কালো পুকুরের ইতিহাস কি? না।
ওই পুকুর 300 বছরের পুরনো এক জমিদার খোদাই করিয়েছিল, যার নাম ছিল রঘুনাথ রায়। তার একটা মেয়ে ছিল চম্পা, সুন্দরী মেয়ে, কিন্তু জমিদার তাকে জোর করে এক বুড়ো জমিদারের সাথে বিয়ে দিতে চেয়েছিল। তারপর? চম্পা রাজি হয়নি। বিয়ের রাতে এসে পালিয়ে ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মরার আগে চম্পা একটা অভিশাপ দিয়েছিল, যতদিন এই পুকুর আছে আমি এখানেই থাকবো, আর যে আমার কাছে আসবে সে আর ফিরবে না। সেই থেকে 300 বছর ধরে ওই পুকুরে মানুষ ডুবে মরছে। আর রিমা? তোমার পছন্দের সেই মেয়ে রিমা, সে ডুবে মরার পর তার আত্মা পুকুরে আটকে গেছে। চম্পার আত্মায় তাকে আটকে রেখেছে, কিন্তু রিমার আত্মা শান্তি পাচ্ছে না, কারণ তার একটা অসমাপ্ত হিসেব আছে তোমাদের সাথে। কি হিসেব? সেটা তো তুমিই ভালো জানো ছেলে। সে কি তোমাদের কাছে সাহায্য চেয়েছিল? তোমরা কি তাকে বাঁচাতে পারতে? অর্ণব কিছু বলতে পারল না। অপরাধবোধ বুকের মাঝে পাথরের মতো চেপে বসল। সে মাথা নিচু করল। সুমনও চুপ, তারও চোখে অপরাধবোধ। এটা কি ঠেকানো যায়? কোনো উপায় আছে? একটা উপায় আছে, একটাই। কি কি সেই উপায়? অমাবস্যার রাতে, যেটা আর 5 দিন পরে, তোমাকে কালো পুকুরের পাড়ে গিয়ে রিমার আত্মাকে ডাকতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে সত্যিকারের অনুশোচনা নিয়ে, আর তারপর পুকুরের তলায় গিয়ে চম্পার তাবিজ ভাঙতে হবে। চম্পা মুক্ত হলে রিমাও মুক্ত হবে। পুকুরের তলায়? পুকুরের তলায় কিভাবে? অমাবস্যার রাতে ঠিক 3:33 মিনিটে কালো পুকুরের পানি নেমে যায় মাত্র কয়েক মিনিটের জন্য। পুকুরের তলায় একটা গুহা আছে, সেখানে চম্পার দেহ আর তার গলায় সেই তাবিজ রয়েছে, যে তাবিজ ভাঙতে হবে। আর যদি তা না করি? তাহলে অমাবস্যার পর তোমরা দুজনের কেউ বেঁচে থাকবে না। কথাটা বাতাসে ঝুলে রইল। কালীচরণের কুটিরের পেছনে বাঁশবনে বাতাস বইছে। বাসে বাসে ঘর্ষণের শব্দ, যেন কেউ কাঁদছে। আর একটা কথা, রিমার দানবী নয়, সে একটা কষ্ট পাওয়া মেয়ে, যে শুধু চায় কেউ তার ব্যথাটা বুঝুক। তুমি যদি সত্যিকারের অনুশোচনা নিয়ে তার কাছে ক্ষমা চাও, সত্যিকারের মনের গভীর থেকে, তাহলে সে হয়তো তোমাকে যেতে দেবে। এবার চলে যাও, আমার কথা ভেবে দেখো। হে অনুপ, চল। রাত 1টা। অর্ণব কিছুতেই ঘুমাতে পারছে না। কালীচরণের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ঘরের সব বাতি জ্বালিয়ে রাখল। দরজা বন্ধ, জানালা বন্ধ, খিল লাগানো। ফোন হাতে নিয়ে বসে আছে, কিন্তু কাকে ফোন করবে? কি বলবে? আমার ঘরে ভূত আছে, কে বিশ্বাস করবে? হঠাৎ পানি পড়ার শব্দ। কোথা থেকে আসছে? অর্ণব চারদিকে তাকালো। ছাদ শুকনো, দেয়াল শুকনো, কিন্তু শব্দ আসছে নিয়মিত, ধীর, যেন কারো ভেজা শরীর থেকে পানি ঝরছে। কোথা থেকে আসছে এই শব্দ? হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকার। অর্ণব তাড়াহুড়ো করে ফোনের টর্চ জ্বালালো। চার্জ প্রায় শেষের দিকে। তখনই পচা শ্যাওলার গন্ধ এলো, তীব্র, ভারী। পুকুরের তলার কাদার গন্ধ। এমন তীব্র গন্ধ সইতে না পেরে অর্ণব হাত দিয়ে নাক চেপে ধরল। তারপর অর্ণব দেখল দরজার নিচের ফাঁক দিয়ে পানি ঢুকছে, কালো পানি। ধীরে ধীরে ঘরের মেঝেতে ছড়িয়ে যাচ্ছে, দোতলার ঘরে। কিন্তু কোথা থেকে পানি আসবে? এটা সম্ভব না, কিন্তু হচ্ছে। এটা সম্ভব না, এটা সম্ভব না। এ কালো নোংরা জল কোথা থেকে আসছে? পানি বাড়ছে, গোড়ালি ছুঁয়ে গেল। বরফের মতো ঠান্ডা, যেন শীতের রাতে কেউ বরফ গলা পানি ঢেলে দিচ্ছে পায়ে। অর্ণব বিছানায় উঠে বসল।
তখনই ভেসে এলো এক চেনা কণ্ঠ। দূর থেকে যেন রিমা ডাকছে। অর্ণব, আমাকে নিয়ে যা অর্ণব, আমাকে নিয়ে যা। রিমার গলা শুনতেই অর্ণবের চোখে জল গড়িয়ে পড়ল। মনে পড়ল সেই দিনের কথা, যখন তারা গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটত। তখনই ঠিক এমন মিষ্টি গলায় রিমা অর্ণবকে ডাকত। অন্ধকার ঘরে কালো পানি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠেছে। তখনই অর্ণব অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। কারো উপস্থিতি ভারী, ঠান্ডা, ভেজা। শ্বাসের শব্দ না, একটা গার্গল শব্দ, যেন কেউ পানির নিচে শ্বাস নিচ্ছে। ঠান্ডা আঙুল তার ঘাড় ছুলো। অর্ণব, অর্ণব ভয় পেয়ে দ্রুত পালিয়ে গেল। এরপর অর্ণব হাঁপাতে হাঁপাতে দ্রুত মায়ের ঘরে গিয়ে ঢুকলো আর দরজা বন্ধ করে দিল। কি হলো অর্ণব, তুই কাঁদছিস কেন? মা, মা, ও ওপরে কেউ আছে মা? কি আছে? তুই কি বলছিস? রিমা, মা, রিমা এসেছে। মা চুপ হয়ে গেল। তার হাত অর্ণবের পিঠে, কিন্তু সেই হাতও কাঁপছে। তিনিও জানেন রিমার কথা, তিনিও জানেন সেই রাতের কথা, আর তিনিও জানেন এই বাড়িতে কিছু একটা ঠিক নেই। সারা রাত মা আর ছেলে জেগে বসে রইল। কেউ কিছু বলল না, শুধু বসে রইল ভোরের আলোর অপেক্ষায়। ভোর হলো, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। অর্ণব সাহস করে দোতলায় উঠল। নিজের ঘরের দরজা খুলল। ঘরটা স্বাভাবিক, মেঝে শুকনো, কোথাও পানির চিহ্ন নেই, কিন্তু দেয়ালে ভেজা আঙুলের লেখা। অক্ষরগুলো এখনো একটু চকচকে করছে, শুকায়নি পুরোপুরি। তুই পালাতে পারবি না, তুই পালাতে পারবি না লেখা। অর্ণব পিছিয়ে গেল, তার পিঠ দরজার ফ্রেমে ঠেকল। হে ভগবান! অর্ণব বুঝতে পারে এটা স্বপ্ন ছিল না। গত রাতে যা হয়েছে সত্যি হয়েছে। রিমা সত্যিই এসেছিল, আর সে চলে যায়নি, সে অপেক্ষা করছে। অর্ণব ঠিক করল শুধু বসে থাকলে চলবে না, তাকে বুঝতে হবে রিমা ঠিক কি চায়, পুকুরের নিচে কি আছে। সে নীলার বাড়িতে গেল। নীলার বাবা রমেশ সরকার ভেঙে পড়া মানুষ। মেয়ে হারানোর শোক তাকে 10 বছরে বুড়ো করে দিয়েছে। কাকু কেমন আছেন? এই তুই অর্ণব না, রিমার বন্ধু? হ্যাঁ কাকু। এই কি চাস? নীলার ঘরটা একটু দেখতে পারি? ওর কোনো ডায়েরি বা লেখালেখি? যা দেখ, ওপরে ওর ঘর। আমরা কিছু ছুঁইনি, এখনো সবকিছু ওভাবেই পড়ে আছে। নীলার ঘর ধুলো জমেছে, বিছানা গোছানো যেমন রেখে গিয়েছিল। টেবিলে কলম, বই, একটা পুরনো ল্যাপটপ আর একটা ডায়েরি। অর্ণব ডায়েরি খুলল। শেষের দিকের পাতাগুলো পড়তে শুরু করলো। 12ই ফেব্রুয়ারি প্রদীপ মারা গেছে পুকুরে ডুবে। আমি বিশ্বাস করতে পারছি না, প্রদীপ এত ভালো সাঁতারু ছিল, সে কি করে ডুবে মরবে। 15ই ফেব্রুয়ারি আজ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। রিমা সে পুকুরের পানিতে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে আর বলছে, তোরা আমাকে মেরেছিস। আমি বললাম, না রিমা, তুই নিজেই নেমেছিলি। রিমা হাসলো, আর সেই হাসি ছিল ভয়ঙ্কর। 5 মার্চ আজ একটা জিনিস মনে পড়ল, যেটা এতদিন চাপা দিয়ে রেখেছিলাম। সেই রাতে রিমা যখন পুকুরে নামতে চায়নি, তখন রাহুল ওকে শুধু ভীতু বলেনি, রাহুল বলেছিল, তুই তো অর্ণবের সামনে হিরো হতে চাস। আমি হেসেছিলাম। ঈশ্বর, ঈশ্বর, আমি কেন হেসেছিলাম? অর্ণবের হাত কাঁপছে। সে শেষ এন্ট্রিতে গেল। 18 মার্চ আজ রাতে সে আসবে, আমি জানি সে আসবে।
আমি জানি সে প্রতি রাতে একটু একটু করে কাছে আসছে। প্রথমে স্বপ্নে ছিল, তারপর আয়নায়, তারপর জানলায়, আর এখন এখন ঘরের মধ্যে। গত রাতে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার বালিশ ভেজা, আমার বালিশ ভেজা, পুকুরের পানি দিয়ে ভেজা, আর বালিশে বালিশে একটা গভীর নখের দাগ। অর্ণব, তুই যদি কখনো এটা পড়িস, জেনে রাখ, রিমা শুধু রাগে এটা করছে না, সে কষ্টে করছে। সে চাইছে কেউ তাকে বুঝুক। পুকুরের নিচে কি আছে সেটা কেউ জানে না, কিন্তু রিমা জানে, আর সে চাইছে তুইও জান। আমি আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত। আজ রাতে যদি সে আসে, আমি আমি আর লড়বো না। নীলা জানতো সে মারা যাবে, তবুও কাউকে বলেনি। কিন্তু নীলার লেখা একটা কথা অর্ণবের মাথায় ঘুরপাক খাচ্ছে। পুকুরের নিচে কি আছে রিমা কি জানে? সে কি দেখেছিল মৃত্যুর মুহূর্তে কালো পানির নিচে? অর্ণব বুঝতে পারল শুধু ক্ষমা চাইলেই হবে না, তাকে জানতে হবে পুকুরের তলায় কি লুকিয়ে আছে। সন্ধ্যায় অর্ণব সুমনকে ফোন করেও যখন সুমন ফোন ধরছিল না, তখন সে সোজা সুমনের বাড়িতে এসে উপস্থিত হয়। এরপর সুমনের বউ দরজা খুললে দেখা যায় তার চোখ লাল, মুখ ভয়ার্ত। অর্ণব ভাই, ভালো হলো আপনি আসলেন। সুমন সুমন কাল রাত থেকে অদ্ভুত ব্যবহার করছে। কি হয়েছে ওর? ও কি করছে? ঘরে বসে জানলা দিয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকে। কিছু জিজ্ঞেস করলে সে বলে সে ডাকছে, সে আমাকে ডাকছে। ওর এমন অবস্থা দেখে আমি ভয় পাচ্ছি ভাই। আপনি আপনি ভেতরে এসে দেখুন। অর্ণব ভেতরে ঢুকল। সুমন জানালার পাশে একটা চেয়ারে বসে আছে, চোখ বাইরের দিকে, অথচ কিছু দেখছে না। ঠোঁট নড়ছে কিন্তু শব্দ হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে এখানে নেই। তার শরীর আছে কিন্তু মন অন্য কোথাও, অন্য কারো কাছে। অর্ণব সুমনের কাঁধে হাত দিল, ঝাঁকালো। সুমন, সুমন, কি হয়েছে তোর? কি হয়েছে? অর্ণব, সে এসেছিল গত রাতে। কে কে এসেছিল? রিমা, আমার ঘরে রাত 3টেই। আমি ঘুম থেকে উঠে দেখি সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তারপর? সে আমার দিকে তাকাচ্ছিল না, সে আমার ছেলের দিকে তাকিয়েছিল, আমার 3 বছরের ছেলের দিকে। তার ভেজা চুল থেকে পানি পড়ছিল আমার ছেলের কাঁথায়। তোর ছেলের দিকে? তারপর কি করলি? আমি চিৎকার করলাম, সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু কিন্তু আমার ছেলের বালিশ ভেজা ছিল অর্ণব, পুকুরের পানি দিয়ে ভেজা। আর বালিশে বালিশে কি? ভয়ঙ্কর নখের দাগ। অর্ণব বুঝল সময় ফুরিয়ে আসছে। রিমা শুধু তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে না, এখন সে তাদের পরিবারকেও ছুতে শুরু করেছে। আর 3 দিন পর অমাবস্যা। এই 3 দিনের মধ্যে সবকিছু শেষ করতে হবে, নয়তো কেউ বাঁচবে না। সুমন, শোন আমার কথা। আর 3 দিন পর অমাবস্যা। আমাদের কালীচরণের কথা মতো কাজ করতে হবে। আমি পুকুরে নামবো, তাবিজ ভাঙবো, রিমাকে মুক্ত করব। তুই একা পারবি? আমাকে পারতেই হবে, এটা আমার দায়। সেই রাতে আমি রিমাকে বাঁচাতে পারিনি, এবার আমি তাকে মুক্ত করব। চিন্তা করিস না, আর ভেঙে পড়িস না। এবার আমি চললাম। অমাবস্যার আগের রাত। অর্ণব শুয়ে আছে, ঘুম আসছে না, কিন্তু ক্লান্তি তীব্র। 3 দিন ঠিক মতো ঘুমায়নি, চোখ জ্বলছে। এক সময় ক্লান্তি জিতে গেল, চোখ বন্ধ হয়ে গেল, স্বপ্ন শুরু হলো। অর্ণব দাঁড়িয়ে আছে কালো পুকুরের পাড়ে, চারদিকে ঘন কুয়াশা। 3 ফুটের বেশি দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আকাশে চাঁদ নেই, তারা নেই, শুধু ধূসর অন্ধকার। পুকুরের পানি স্থির, কাচের মতো, আয়নার মতো। তার মধ্যে অর্ণবের প্রতিফলন দেখা যাচ্ছে। হঠাৎ পানি থেকে ধীরে ধীরে একটা মাথা উঠে এলো, কালো চুল, ভেজা মুখ, সেটে আছে রিমা। পানি থেকে উঠে আসছে
যেন পানি তাকে জন্ম দিচ্ছে। তার সাদা শাড়ি ভেজা, গা থেকে পানি ঝরছে। সে পারে উঠে এলো, অর্ণবের সামনে দাঁড়ালো। মাত্র 2 ফুট দূরে। অর্ণব নড়তে পারছে না, পা যেন মাটিতে গেঁথে গেছে। রিমা চোখ খুলল, কিন্তু এবার তার চোখ ছিল দুটো সুন্দর কালো চোখ, যেমনটি আগে ছিল, যেমন অর্ণব মনে রেখেছে। কিন্তু সেই চোখে হাসি নেই, রাগ নেই, শুধু গভীর অসীম দুঃখ। যেন 3 বছরের একাকিত্ব, কষ্ট আর অন্ধকার জমে আছে সেই দুটো চোখে। তুই আমাকে বাঁচাসনি। রিমা, আমি ভয় পেয়েছিলাম, আমি পারিনি রিমা, আমাকে মাফ করো। রিমা হাত তুলল, তার হাত ঠান্ডা, ভেজা হাত অর্ণবের গালে রাখলো। বরফের ছোঁয়া, কিন্তু তার মধ্যে একটা পরিচিত কোমলতা ছিল। আগের রিমার কোমলতা, যে রিমা তার ক্ষতে ওষুধ লাগিয়ে দিত, যে রিমা তার মাথায় হাত বুলিয়ে দিত কাঁদলে। তারপর হঠাৎ রিমার মুখ বদলে গেল, কোমলতা মুছে গেল, চোখ দুটো কালো গর্তে পরিণত হলো, মুখ বিকৃত হলো, ত্বক ফেটে গেল, চোয়াল ঝুলে পড়ল। বাঁচাতে পারবি না, কাউকে বাঁচাতে পারবি না, তোরা সব মরবি। এটা রিমার গলা না, এটা অন্য কারো গলা। পুরনো, বিকৃত, 300 বছরের পুরনো সেই চম্পার গলা। চম্পা রিমাকে ব্যবহার করছে, তার কষ্টকে, তার রাগকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। না, স্বপ্ন, স্বপ্ন না। ভোর হয়ে গেছে, সারা শরীর ঘামে ভিজে আছে, কিন্তু তার বালিশ ভেজা, পুকুরের পানি দিয়ে ভেজা। আর তার গালে, যেখানে রিমা হাত রেখেছিল, একটা ঠান্ডা ছোঁয়ার দাগ। স্বপ্ন ছিল না, রিমা সত্যি এসেছিল। দিনটা এলো, সারাদিন আকাশ মেঘলা ছিল, যেন প্রকৃতিও জানে আজ কিছু ঘটবে। বিকেল থেকে বাতাস বইতে শুরু করলো, গাছের পাতা উঠছে, কাকগুলো ডাকছে কর্কশ, অশুভ স্বরে। অর্ণব কালীচরণের কুটিরে কালীচরণের সামনে দাঁড়িয়ে, কালীচরণের হাতে পুরনো কাপড়ে কিছু একটা বাঁধা। নাও, এই লাল সুতো কবজিতে বাঁধো, এটা তোমাকে রক্ষা করবে অন্তত কিছুক্ষণের জন্য। আর এই ভস্য তাবিজের ওপর ছিটাবে। আর মনে রেখো, তোমার হাতে মাত্র কয়েক মিনিট থাকবে, পানি নামবে আর উঠবে, সেই ফাঁকে সব করতে হবে। আর রিমা, সে কি আমাকে আটকাবে? আটকাবে, কিন্তু মনে রেখো, রিমার চম্পা এক নয়। চম্পা তাকে ব্যবহার করছে। তুমি যদি রিমার কাছে পৌঁছতে পারো, আসল রিমার কাছে, তাহলে সে তোমাকে সাহায্য করবে। কিন্তু কিভাবে বুঝবো কোনটা রিমা আর কোনটা চম্পা? হৃদয় দিয়ে বুঝবে। তুমি তো তাকে ভালোবাসতে, তাই না? তাহলে তুমি চিনবে। হ্যাঁ, আমি আমার রিমাকে চিনবো, বেশ, এবার শুধু রাত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্রাম নিস্তব্ধ, রাস্তায় কেউ নেই, ঘরগুলোর জানালায় আলো, কিন্তু কেউ বাইরে নেই। অমাবস্যার রাতে গ্রামের মানুষ ঘর থেকে বের হয় না, এটা অলিখিত নিয়ম। কুকুরগুলো আজ ডাকছে না, যেন তারাও জানে আজ রাতে কিছু একটা ঘটবে। শুধু দূরে কোথাও একটা পেঁচা ডাকছে, যেন সে সতর্ক করে দিচ্ছে। এমন সময় 3 জন হেঁটে চলল কালো পুকুরের দিকে। অর্ণব, তোর ভয় করছে না? করছে, কিন্তু যেতে তো হবেই। যদি আমরা ফিরতে না পারি? ওসব ভেবো না, যা হবে হবে, কপালে যা আছে এড়ানো যায় না। রাত 10:30টার দিক তারা 3 জন কালো পুকুর পাড়ে এসে দাঁড়ালো। পুকুরের পানি আজ অন্যরকম, কালো, আরো বেশি কালো লাগছে, যেন
কেউ যেন কালি ঢেলে দিয়েছে। পানির ওপর একটা হালকা কুয়াশা ভাসছে, যদিও আকাশে কুয়াশা নেই। শ্যাওলার গন্ধ, পচা পাতার গন্ধ, আর অন্য কিছুর গন্ধ যেটা চেনা যাচ্ছে না। গা গুলিয়ে আসছে, বাতাস বইছে, কিন্তু পুকুরের পানি স্থির। বাতাসে তরঙ্গ উঠছে না, যেন পানিটা জীবন্ত, যেন সে কারো জন্য অপেক্ষা করছে। আমরা এসে গেছি, আমরা এসে গেছি। আমি পুজোর আয়োজন করছি, তোমরা দুজন পাশে দাঁড়াও, পানি থেকে চোখ সরিও না। কেন? কারণ তারা জানে আমরা এসেছি, তারা দেখছে। তুমি চোখ সরালে তারা আরো কাছে আসবে। কালীচরণ পারে বসলেন, তামার পাত্র বের করলেন, ধূপ জ্বালালেন, মন্ত্র পড়তে শুরু করলেন। নিচু গভীর স্বরে প্রাচীন সংস্কৃত মন্ত্র, যার অর্থ অর্ণব বা সুমন কেউ বোঝে না। ওম নিশাচরি শক্তি জাগরণ জাগরণ, শ্মশান ধূম ছায়া বিন্দু প্রসারণ প্রসারণ, দিগন্ত দহন অন্ধকার কম্পন কম্পন, ওং মহাকাল মহাশক্তি মহাভৈরবী, করাল বদনে প্রকাশ প্রকাশ, ভস্য মণ্ডল তেজ মণ্ডল জ্যোতির্মণ্ডল বিস্তার বিস্তার, হুম ফট স্বাহা, ক্রিং 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 রিং রিং, কাল রাত্রি উদ্ভাস উদ্ভাস, মহাশ্মশান কম্পন কম্পন, নিষেধিনী শক্তি অবতরণ অবতরণ, ওং অঘোর অঘোরী মহাকালেশ্বরী রুদ্রনাদে দ্বার উন্মোচন উন্মোচন, অশরীরী ছায়া সমাবেশে মন্ত্র বলে আবির্ভাব আবির্ভাব। কালীচরণ মন্ত্র পড়তে থাকলো, সময় গড়াতে লাগলো। রাত 11টা, 12টা, 1টা, 2টো, কিছুই হচ্ছে না। পুকুর স্থির, আকাশে অন্ধকার, শুধু কালীচরণের মন্ত্রের গুনগুন শব্দ। যখন রাত 3টা বাজলো, হঠাৎ বাতাস থেমে গেল, সব শব্দ থেমে গেল, এমনকি কালীচরণের মন্ত্রও যেন অন্য জগতে চলে গেল। একটা অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সুমন ভয়ে চিৎকার করে উঠল। ওইদিকে দেখ। পুকুরের পানি বুদ বুদ করতে শুরু করলো, যেন তলা থেকে কিছু উঠে আসছে। বুদবুদ বাড়তে লাগলো, 1টা, 2টো, 10টা, 100টা। পুকুরের পুরো পানি ফুটতে শুরু করলো, কিন্তু এটা গরম পানির ফোঁটা না, এটা অন্য কিছু। কি হচ্ছে? তারা জেগে উঠেছে। পুকুরের নিচে যারা ঘুমিয়ে আছে, 300 বছরের মৃত, তারা জেগে উঠেছে। কিছু সময় যেতেই পচা মাংসের গন্ধ আসতে শুরু করলো। গন্ধের তীব্রতা এতই ছিল যে সুমন আর নিজেকে ধরে রাখতে পারল না, সেখানেই বমি করে দিল। আমি আর পারছি না, এই গন্ধ। সামলে থাক, এখন ভেঙে পড়লে চলবে না। সময় 3টা 20 পুকুরের পানি থেকে কিছু উঠে আসতে শুরু করলো। প্রথমে হাত, একটা হাত, সাদা, ফোলা, পচা। আঙুলের মাংস গলে গেছে, হাড় বের হয়ে আছে। পানি থেকে উঠে বাতাস নড়ছে, যেন কেউ কাউকে খুঁজছে। তারপর আরেকটা হাত, আরেকটা, আরো 10টা, 20টা, 30টা হাত। পুকুরের পানি থেকে উঠে আসছে বিভিন্ন আকারের, বড়, মাঝারি, ছোট। পুরুষের হাত, মহিলার হাত, এমনকি শিশুর হাত। এরা কারা? এরা সেই মৃতরা যারা এই পুকুরে ডুবে মরেছে। 300 বছর ধরে চম্পার অভিশাপে আটকে আছে, মুক্তি পায়নি। অনুপ, অনুপ চল পালাই। না, পালিয়ে যাওয়ার জন্য তো আসিনি। আজ এই ভয়কে শেষ করে তবেই যাব। অর্ণব সুমনের কথায় একটুও নড়ল না। সে দাঁড়িয়ে পড়ল পাথরের মতো, তার চোখ পুকুরের দিকে, কারণ সে দেখছে পানির মাঝখানে সেই পচা হাতগুলোর মধ্যে একটা আলাদা অবয়ব। রিমা।
রিমা পানির ওপর দাঁড়িয়ে আছে, তার পা পানি ছুঁয়ে আছে কিন্তু ডুবছে না। সাদা শাড়ি, সেই শাড়ি যেটা সে শেষবার পরেছিল, ভেজা, শরীরে সেটে আছে, কালো চুল মুখের ওপর ঝুলছে, গা থেকে পানি ঝরছে বিরামহীন। সে অর্ণবের দিকে তাকিয়ে আছে। 3:30 তখনই অদ্ভুত কিছু ঘটল। কালীচরণ চিৎকার করে উঠল। তৈরি হও, দেখো দেখো পানি নামছে। পুকুরের পানি নামতে শুরু করলো। ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে। পুকুরের তলা দেখা যাচ্ছে, কালো কাদা, পচা পাতা, হাড়গোড়, মাথার খুলি, আর পুকুরের ঠিক মাঝখানে একটা গুহার মুখ, অন্ধকার গহ্বর, যেখান থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। এখন নামো, তোমার হাতে মাত্র কয়েক মিনিট আছে, পানি আবার ফিরে আসবে। আমি যাচ্ছি। ও অর্ণব, একা যাস না। তুই এখানে থাক সুমন, তোর বউ ছেলে আছে, আমার কেউ নেই। আমি গেলে কিচ্ছু হারাবে না। ও অর্ণব, ফিরে আসবো, চিন্তা করিস না। অর্ণব ঝাঁপ দিল পুকুরে, শুকিয়ে যাওয়া তলায় নামলো। পা কাদায় ডুবে যাচ্ছে, পিচ্ছিল, পা ফসকে যাচ্ছে বারবার। পায়ে লাগছে হাড়, মানুষের হাড়, পায়ে লাগছে খুলি। চোখের গর্ত তার দিকে তাকিয়ে আছে। সে পাত্তা দিল না, গুহার দিকে ছুটল। গুহার কাছাকাছি পৌঁছাতেই অর্ণব থমকে গেল। রিমা তার সামনে, কোথা থেকে এলো বোঝা গেল না। হঠাৎ করে ঠিক সামনে এলো, এত কাছে যে অর্ণব তার ঠান্ডা শ্বাস অনুভব করতে পারছে না। শ্বাস না, বাতাস, মৃত্যুর ঠান্ডা বাতাস। রিমার চোখ এবার দুটো কালো গর্ত, যেন দুটো অতল কুয়ো, যেখানে তাকালে পড়ে যেতে হয়। মুখ থেকে কালো পানি গড়িয়ে পড়ছে, তার গলা থেকে সেই ভাঙা আওয়াজ। তুই কোথায় যাচ্ছিস? রিমা, রিমা, আমাকে যেতে দে। আমি তোকে মুক্ত করতে এসেছি। মুক্ত? তুই আমাকে মুক্ত করবি? তুই তো আমাকে বাঁচাতেই পারিসনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি আমার ডুবে যাওয়া। আমি চিৎকার করছিলাম, বাঁচাও। তুই তুই কি করেছিলি? চুপ করে দাঁড়িয়েছিলি তুই, পাথরের মূর্তির মতো। আমি জানি, আমি ভুল করেছিলাম। ভুল? ভুল বলছিস? আমি মরে গেছি অর্ণব, এই ঠান্ডা পানিতে একা, অন্ধকারে। তুই জানিস সেই মুহূর্তে আমি কি দেখেছিলাম, কি অনুভব করেছিলাম? রিমা, রিমা, আমি ভীতু ছিলাম, কাপুরুষ ছিলাম। তুই যখন পুকুরে নামতে যাসনি, আমি তোকে আটকাতে পারতাম। একটা কথা বললেই হতো যাবে না, কিন্তু আমি চুপ করেছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম সবাই আমাকেও ভীতু বলবে। আর যখন তুই ডুবছিলি, আমি ভয়ে ভয়ে জমে গিয়েছিলাম। পা নড়ছিল না, হাত নড়ছিল না। তোর চিৎকার শুনছিলাম, অর্ণব বাঁচাও, অর্ণব বাঁচাও, কিন্তু আমার শরীর যেন পাথর হয়ে গিয়েছিল। তুই তুই আমার নাম ধরে ডাকা শুনেছিলি? প্রতিটা রাত শুনি রিমা, 3 বছর ধরে প্রতিটা রাত তোর সেই চিৎকার আমার কানে বাজে। প্রতিটা দিন নিজেকে ঘৃণা করি। আমি পালিয়ে গিয়েছিলাম ঢাকায়, কিন্তু তোর থেকে না রিমা, পালিয়েছিলাম নিজের কাপুরুষতা থেকে, নিজের অপরাধ বোধ থেকে। কিন্তু যেখানেই যাই তুই আমার সাথেই ছিলি। তোর মুখ, তোর হাসি, তোর সেই চিৎকার, সব আমার সাথেই ছিল। কিন্তু রিমা, আমি তোকে ভালোবাসতাম। আমি কখনো বলিনি, কিন্তু সেটাই সত্যি। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ ছিলি, আর আমি তোকে হারিয়েছি নিজের ভয়ের কারণে। আমাকে মাফ কর রিমা, আমাকে মাফ কর, প্লিজ আমাকে মাফ কর। দীর্ঘ নিস্তব্ধতা। পুকুরের তলায় কোনো শব্দ নেই, হাওয়া থেমে গেছে, এমনকি দূরে কালীচরণের মন্ত্র শোনা যাচ্ছে না। শুধু অর্ণব আর রিমা
কাদার মধ্যে অন্ধকারে হঠাৎ রিমার মুখ বদলাতে শুরু করলো। কালো গর্তের জায়গায় আবার চোখ ফিরে এলো, সেই পরিচিত কালো চোখ যেগুলো হাসলে তারা জ্বলে উঠত। বিকৃত মুখ আবার স্বাভাবিক হলো, সেই মিষ্টি মুখ যেটা অর্ণব চিরকাল মনে রেখেছে। রিমার চোখে জল, ঘোলা কালো জল, কিন্তু জল। আমি জানতাম তুই আসবি। রিমা, অনেক দেরি করলি অর্ণব, 3 বছর। এতদিন আমি তোর অপেক্ষায় ছিলাম। সব দোষ আমার, কারণ আমি ভীতু। থাক, আর বলতে হবে না। যা, ভেতরে যা, তাবিজ ভাঙ আর আমাকে মুক্ত কর, আমাদের সবাইকে মুক্ত কর। রিমা সরে যেতেই অর্ণব টর্চ জ্বালিয়ে গুহার মধ্যে প্রবেশ করল। সরু জায়গা, দেয়ালে শ্যাওলা, ছত্রাক, পানি চুইয়ে চুইয়ে পড়ছে। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটা অদ্ভুত চাপ, যেন কেউ বুকের ওপর বসে আছে। আস্তে আস্তে অর্ণব শেষমেশ গুহার শেষ প্রান্তে এসে দাঁড়ায়। সেখানে রাখা ছিল 300 বছরের পুরনো দেহ, কিন্তু সে দেহ এখনো পচেনি। মনে হচ্ছে যেন গতকালই মরেছে। একটা মেয়ে, লাল শাড়ি পরা, চোখ বন্ধ, হাত দুটো বুকের ওপর ভাঁজ করা, আর ত্বক মোমের মতো সাদা। জীবনের কোনো চিহ্ন নেই, ঠোঁট কালচে, বিষে নীল হয়ে যাওয়া ঠোঁট। আর তার গলায় একটা তাবিজ, কালো সুতোয় বাঁধা তামার তাবিজ। তার ওপর অদ্ভুত চিহ্ন খোদাই করা, সাপের মতো, কিন্তু সাপ না। তাহলে তাহলে এই সেই চম্পা? না না না, দেরি করলে চলবে না, আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। অর্ণব এগিয়ে গেল, হাত বাড়ালো তাবিজ ধরতে। অমনি চম্পার চোখ খুলে গেল। দুটো সম্পূর্ণ সাদা চোখ, মনি নেই, শুধু সাদা, যেন দুটো সেদ্ধ ডিম চোখের জায়গায় বসানো। আমাকে ছবি না, আমি মুক্ত হব না, আমি এখানেই থাকবো চিরকাল। এই পুকুর আমার, এই মৃতরা আমার। চম্পার হাত উঠল বিদ্যুতের গতিতে। অর্ণবের গলা চেপে ধরল, ইস্পাতের মতো শক্ত খপ্পর। 300 বছরের পুরনো হাত, কিন্তু শক্তি অমানবিক। অর্ণবের শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ বেরিয়ে আসছে, পা মাটি থেকে উঠে গেছে। তুইও থাকবি আমার সাথে চিরকাল, এই অন্ধকারে, এই ঠান্ডায়। টর্চ পড়ে গেল অন্ধকারে। অর্ণবের একটা হাত ভস্যের পুটলিতে গেল, আঙুল কাঁপছে, কিন্তু পুটলি ধরতে পারল, কোনো মতে বের করল। চোখে অন্ধকার নামছে, শ্বাস নেই, সময় ফুরিয়ে যাচ্ছে। শেষ শক্তিতে পুটলি খুলল, ভস্য ছিটিয়ে দিল তাবিজের ওপর। একটা আলোর বিস্ফোরণ, সাদা অন্ধ করা আলো, যেন হাজার সূর্য একসাথে জ্বলে উঠল। গুহার অন্ধকার এক মুহূর্তের জন্য দূর হয়ে গেল। না না, 300 বছরের কষ্ট, 300 বছরের রাগ, 300 বছরের একাকিত্ব, সব একসাথে সেই চিৎকারে বের হয়ে আসছে। চম্পার হাত শিথিল হয়ে গেল, অর্ণব মাটিতে পড়ে গেল। তাবিজে ফাটল ধরেছে, ফাটল থেকে আলো বের হচ্ছে, সোনালি আলো। ভাঙতে হবে, তাবিজ ভাঙতে হবে। অর্ণব হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, তাবিজ ধরল, সুতো ছিঁড়ে ফেলল। তাবিজ হাতে নিয়ে দেরি না করে অর্ণব সোজা মাটিতে আছড়ে ফেলল। মাটিতে আছড়ে ফেলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, তাবিজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাবিজ ভাঙার সঙ্গে সঙ্গে চম্পার দেহ পচতে শুরু করলো। 300 বছরের পচন একসাথে হচ্ছে, মাংস গলে যাচ্ছে, পানির মতো গড়িয়ে পড়ছে, হাড় ভুসভুসে হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, চামড়া, চুল, পোশাক সব ধুলোয় মিশে যাচ্ছে। শেষে শুধু ধুলো, এক রাশ ধুলো। আর গুহার মধ্যে একটা আলোর গোলক তৈরি হলো।
চম্পার আত্মা, কিন্তু এবার ভয়ঙ্কর নয়, শান্ত, সুন্দর। সেই চম্পা যে 300 বছর আগে ছিল, বিয়ের আগে, অভিশাপের আগে। তার মুখে একটা হাসি, স্বস্তির হাসি, মুক্তির হাসি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্তি দিলে। চম্পার আত্মা ওপরে চলে গেল, গুহার ছাদ ভেদ করে আকাশের দিকে। 300 বছর পর মুক্তি, কিন্তু আনন্দ করার সময় নেই। গুহা কাঁপতে শুরু করলো, ছাদ ভেঙে পড়ছে, পাথর খসে পড়ছে, আর সবচেয়ে খারাপ, পানি ঢুকছে। সময় বোধহয় ফুরিয়ে এসেছে, এখনই বের হতে হবে, এখনই। অর্ণব টর্চ নিয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার যাওয়ার গতির চাইতে পানির গতি বেশি ছিল। ধীরে ধীরে পানি বেড়েই চলছিল। এক সময় অর্ণব গুহা থেকে বেরিয়ে পড়ে ঠিকই, কিন্তু পুকুরে গভীরে আসতেই পুকুর পানিতে পরিপূর্ণ হয়ে যায়। অর্ণব পানির মধ্যে ক্লান্ত হয়ে ডুবে যেতে থাকে, আর ভাবতে থাকে এই বোধহয় তার শেষ সময়। এভাবেই তার রিমা পানিতে ডুবে মারা গিয়েছিল। রিমার ডুবে যাওয়ার কষ্ট সে তিলে তিলে অনুভব করতে থাকে। এমন সময় হঠাৎ একটা ঠান্ডা হাত অর্ণবের হাতকে জড়িয়ে ধরে ওপরের দিকে টেনে নিয়ে যায়। অনুপ, অনুপ তুই ঠিক আছিস? আছি, বেঁচে আছি। অর্ণব পুকুরের দিকে তাকালো। রিমা পানিতে দাঁড়িয়ে আছে, পুকুরের মাঝখানে। তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, আলোর মতো। শরীরের কিনারায় আলোর রেখা, যেন ভেতর থেকে আলো বের হচ্ছে। সে অর্ণবের দিকে তাকালো, তার চোখে জল, কিন্তু সেটা দুঃখের জল না, মুক্তির জল, স্বস্তির জল। ধন্যবাদ, ধন্যবাদ অর্ণব, আমি তোকে ক্ষমা করে দিলাম। রিমা, রিমা। আর একটা কথা বলতে চাই, 3 বছর আগে যা বলতে পারিনি, আমিও তোকে খুব ভালোবাসতাম। কথা বলা শেষ হতেই রিমার আত্মা হাজারো আলোর কণা হয়ে জোনাকির মতো আকাশে মিশে যেতে লাগলো। আর অর্ণব ফিসফিসিয়ে 2 চোখের জল ফেলে তার ভালোবাসার রিমাকে বিদায় জানালো।